স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে পোশাক শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বাড়ানো সহ 10 দফা দাবি নিয়ে পরপর কয়েকদিন রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেন তারা। পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি দীর্ঘদিনের। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। কথা বলতে স্টুডিওতে আছেন বিজিএমইএ এর সহসভাপতি মোহাম্মদ নাসির, আছেন জিটিভি ও সারা বাংলার প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি। স্বাগত আপনাদের। আমরা দেখলাম কয়েকদিন বেশ বিক্ষোভ হলো এবং সারা ঢাকার মানুষ তাতে ভোগান্তিতে পড়লো। যাই হোক, এই যে পোশাক শ্রমিকরা বলছে যে ন্যূনতম মজুরি যেটি গত নভেম্বরে যেটি ঘোষণা করা হয়েছে 8,000 টাকা ন্যূনতম করা হয়েছে, এটার মধ্যে নানা রকম কৌশল আছে, ফাঁকফোকর আছে, তাদের অনেক দাবি বিস্তারিত আছে আমাদের কাছে তত। তো এই সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্য আপনারা কি করেছেন, আপনাদের পদক্ষেপ কি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে বলেছেন নানাবিধ কৌশল আছে। আসলে বিষয়টা তো কৌশলের না, বিষয়টা হলো আপনার ন্যূনতম মজুরি নির্ধারণ হয়েছে 7ম গ্রেডে, যেটা আমরা বলি সেখানে 8,000 টাকা। এরপরে 6ষ্ঠ গ্রেড, 5ম গ্রেড, এভাবে 3য় গ্রেড পর্যন্ত যে সিনিয়র অপারেটর হবে তার একটা বেতন নির্ধারণ করা হয়েছে প্রজ্ঞাপনের মাধ্যমে। এই নিম্নতম মজুরি বাংলাদেশে কিন্তু প্রথম ইমপ্লিমেন্ট হচ্ছে না। এর আগে 13 আগে 2010 হয়েছে, 2013 হয়েছে। তারই ধারাবাহিকতায় ন্যূনতম মজুরিটা আপনার গেজেট হয়েছে 25শে নভেম্বর। পরবর্তীতে আমরা কি দেখলাম, ডিসেম্বর মাসে এসে বিভিন্ন রকম গুজব করে তখনও কিন্তু অনেকগুলো ফ্যাক্টরিতে এই ধরনের কর্মবিরতি সহ বিভিন্ন প্রবলেম সৃষ্টি করা হয়েছে। আবার ইলেকশন আসার কাছাকাছি যখন সময়টা আসলো তখন কিন্তু আবার এই পরিস্থিতি নর্মাল হয়ে যায়। আবার যখন আপনার 7 তারিখ থেকে আপনার পে স্লিপ দেওয়া শুরু হলো, 6 তারিখ থেকে আবার এই বিভিন্ন রকমের বিভ্রান্তি গুজব। তাহলে আপনি বলছেন যে তাদের দাবিগুলো সঠিক নয়? অবশ্যই সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা বলেছি, যদি কোনো ক্ষেত্রে আপনার সারা পৃথিবীতে একটা জিনিস আছে, সেটা হলো ন্যূনতম গ্রেডটা কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়। পরবর্তী গ্রেডগুলো কিন্তু সেখানে তার কাজের যোগ্যতা অনুসারে নির্ধারণ করা হয়। আমাদের দেশে কারা করবে? মালিক পক্ষ করবে। যার যে কাজের যোগ্যতা আছে সেই হিসেবে কিন্তু এগুলি করা হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু ওই বিভিন্ন রেওয়াজ হয়ে আসছে দীর্ঘদিন, যেটা যে গ্রেডগুলো নির্ধারণ করে দেওয়া হয়। আপনি যেখানেই যাবেন সবগুলো দেশে একটাই জিনিস আছে, সেটা হলো ন্যূনতম মজুরি নির্ধারণ করার পরবর্তী গ্রেডগুলো মালিক, শ্রমিক এবং মিড লেভেল ম্যানেজমেন্ট যারা আছে তারা বসে নির্ধারণ করে দেয়। আমাদের এখানেও কিন্তু এই 7টা গ্রেড বিভিন্ন সময়ে এভাবে নির্ধারণ করিয়া হয়ে আসছে। এবং এখানে তারা একটা কথা বলছে যে তাদের বেসিক যেটা সেটা কমে গেছে, যার পরিপ্রেক্ষিতে সরকার শপথ নিয়েছে আপনার 7 তারিখে। 8 তারিখে নবনির্বাচিত মাননীয় বাণিজ্য মন্ত্রী এবং শ্রম প্রতিমন্ত্রী সহ 30-35 জন লেভেল লিডার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ আমরা একটা মিটিং করেছি, সেখানে একটা কমিটি করা হয়েছে। আমি যদি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, আপনি বলছিলেন যে পৃথিবীর অন্যান্য দেশে দক্ষতার ভিত্তিতে তাদের মজুরি নির্ধারণ হয়, এটাই হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট, আমি যদি ভুল বলে থাকি আপনি কারেকশন করে দিবেন কাইন্ডলি, যেটি বলছে আপনারাও ব্যবসা করেন, আমরা তো আর সাধারণ মানুষ জানি না। বাংলাদেশের যেটি সমস্যা, যেটি মনে হয় আপাত দৃষ্টিতে, যে যেহেতু এখানে শ্রম বাজারটা মানে আপনার চাকরির ক্ষেত্রের তুলনায় বেকারের সংখ্যা বেশি এবং সে কারণেই চাকরির প্রার্থীর সংখ্যা বেশি, সেই জন্য মালিকরা একটা সুবিধাজনক অবস্থানে থাকে। অন্য জায়গায় যেমন আপনার দক্ষ শ্রমিকের একটা চাহিদা থাকে, এখানে সেটা না। এখানে দক্ষ শ্রমিকের ক্রাইসিস এখনো রয়েছে। বাংলাদেশেও এখন শর্টেজ অফ স্কিল লেবার এখনো রয়েছে। এখানে ওই রনি আছে, শ্রমিক নেতা, সে বলতে পারবে। আমরা এখনো কিন্তু দক্ষ শ্রমিকের আমাদের বাংলাদেশে গার্মেন্টস শিল্পে এখনো অভাব রয়েছে। শ্রমিকরা কি বলছে আমি একটু বলি আপনাকে। তারা বলছে যে 5 বছরে শ্রমিকের মূল মজুরি 5% হারে বাড়ার বৃদ্ধির বিষয়টি আমলে নেওয়া হয়নি। তার পাশাপাশি ফলে শ্রমিকদের মোট মজুরি বা সর্বনিম্ন গ্রেডে 2,700 টাকা বৃদ্ধি পেলেও দক্ষ বা পুরনোদের বেতনটা সেই হারে বাড়েনি, তার অর্ধেকও বাড়েনি। এটা হচ্ছে তাদের একটা অন্যতম দাবি। আপনার 2013 সালে যে শ্রমিকটা আপনার একটা ফ্যাক্টরিতে যদি থাকে 14, 15, 16, 17, এই 4 বছরে তার 5% ইনক্রিমেন্ট করার পরে তার মোট মজুরি সব জায়গায় বেড়েছে। যে প্রশ্নটা আসছে তার বেসিকে কোনো জায়গায় কমে যেতে পারে, সেই জায়গাটা আমরা বলছি যদি প্রবলেম থাকে প্রথম থেকে বলে আসছি, আপনারা অ্যাড্রেস করবেন, আমরা অ্যাড্রেস করব, ফ্যাক্টরিতে বসে অ্যাড্রেস করব। ফ্যাক্টরিগুলোকে আমরা বলেছি যদি কোনো জায়গায় ডেভিয়েশন হয়ে থাকে সেই জায়গাটা আমরা অ্যাড্রেস করব। তাহলে এই আপনাদের এই বার্তাটা শ্রমিকদের পর্যন্ত পৌঁছায় নেই কেন, এটা নিয়ে পরে কথা বলবো। আমি একটু ইশতিয়াক রেজা ভাইয়ের কাছে আসি। এই যে শ্রমিকদের যে দাবি, উনি বললেন যে কারো কারো বেসিকটা কমে গেছে,
এই জায়গাটা আগেই অ্যাড্রেস করা যেত না, মানে যখন প্রজ্ঞাপনটা জারি হলো তার আগেই এগুলো একটু খতিয়ে দেখা দরকার ছিল কিনা? না, এটা অ্যাড্রেস করা যেত আবার যেত না, দুটোই অপশন আছে আসলে এখানে বিবেচনা করতে হবে। প্রথম কথা হলো, আমরা যেটা বলছি যে শ্রমিকদের কাছে এই বার্তাটা পৌঁছে নাই কেন, যে প্রশ্নটা আপনি নাসির ভাইকে শেষে রাখছিলেন, শ্রমিকদের কাছে কিন্তু বার্তাটা পৌঁছেছে বলেই হাজার হাজার গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে মাত্র কয়েকটা ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটেছে। সুতরাং বেশিরভাগ শ্রমিক কিন্তু রাস্তায় নামেনি। আমি বলবো এটা এবারের আন্দোলনের একটি ভালো দিক যে বেশিরভাগ শ্রমিক রাস্তায় নামেনি, বেশিরভাগ ফ্যাক্টরিতে এই সমস্যাটা হয়নি। ৮,০০০ টাকার যে সর্বনিম্ন মজুরি, যেটি ডিসেম্বরে কার্যকর হয়ে জানুয়ারির 10 তারিখের মধ্যে পাওয়ার কথা, সেখানে গিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে, আমি সেদিন শ্রমিক আন্দোলনের মুখে পড়েছিলাম উত্তরাতে। তখন আমি গাড়ি থেকে নেমে শ্রমিকদের সাথে কথা বলে যেটা বুঝলাম, একটা পারসেপশন ঘাটতি তৈরি হয়েছে সাংঘাতিক ক্রমে। সেটা বিজিএমইএর নেতা হিসেবে নাসির ভাই নিশ্চয়ই আবার ব্যাখ্যা করবেন, রনি ভাইও বলতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে শ্রমিকদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। ভুল বোঝাবুঝিটা কোন জায়গায়? আমি আর আপনি অর্থনীতির সাংবাদিকতা করেছি। প্রতি বছর পে স্কেল ঘোষণার পরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা বড় অংশ বলে আমার তো বেতন কমে গেল। কারণ ক্যালকুলেশনটা কিন্তু তাই আসলে। ক্যালকুলেশন যখন বেসিক অ্যাডজাস্ট করা হয় উইথ দি ইনক্রিমেন্টস অ্যান্ড টাইম স্কেল, তখন কিন্তু দেখা যায় যে সিনিয়র যারা তারা কম পাচ্ছে, জুনিয়ররা অনেক বেশি পাচ্ছে। এবং বেশিরভাগ সিনিয়র অপারেটররা রাস্তার মধ্যে আমাদেরকে এটাই বলছিল যে আমি 10 বছর ধরে কাজ করি, কালকে যে জয়েন করছে সে আমার চেয়ে বেশি পাচ্ছে। এই ক্ষোভটা নাসির ভাই আমি বেশিরভাগের মধ্যে দেখতে পেয়েছি। তার অর্থ হলো এই ক্যালকুলেশনটা এদেরকে বোঝানো হয়নি যে তুমি সিনিয়র অপারেটর হতে পারো, কিন্তু পরশুদিন যে ছেলেটি জয়েন করছে সে অনেক বেশি দক্ষ, তাকে মালিক সেই কারণে কনসিডার করছে, অথবা তার বেসিক স্কেলটা কম থাকার কারণে অ্যাডজাস্টমেন্ট বেশি হয়েছে, কোথাও না কোথাও একটা ক্যালকুলেশন হয়েছে। তো এইটা একটা দিক। সেকেন্ড হলো, আমি একটু অন্য কথা বলি। গত 10 বছরে পোশাক খাতে শ্রমিকদের মজুরি যা বেড়েছে প্রায় 381% বেড়েছে। কিন্তু তারপর আমরা মনে করি না যে এটা যথেষ্ট, শ্রমিকদের জীবনমান যথেষ্ট না। কেন আমি একটু মাঝখানে বলে রাখি, আইএলওর একটা প্রতিবেদনে দেখা গেছে যে বাংলাদেশে শ্রমিকদের বেতন সবচেয়ে কম হারে বেড়েছে ইন কম্পারিজন টু আমাদের প্রতিবেশী দেশ এবং অন্যগুলোর তুলনায়। কিন্তু বাংলাদেশে আবার যদি গড় ওয়েজেস দেখেন, সেটাও কিন্তু আবার অন্যান্য অনেক দেশের চেয়ে কম। আপনি সাংবাদিকদের বেতন দেখেন, আপনি ব্যাংকারদের বেতন দেখেন। সুতরাং একটা সেক্টর নিয়ে আলোচনা করলে মুশকিল। আমাদের বেতন কি এই হারে বেড়েছে? 381% বেড়েছে আপনার বেতন গত 10 বছরে, তা কিন্তু বাড়েনি। এটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। অন্যান্য যে খাতগুলো সেখানেও কিন্তু এই জিনিসটা বাড়েনি। তারপরে শ্রমিকদের জীবন মান নিয়ে সবাই ভাববে। কিন্তু আমার একটা অন্য ভাবনা তৈরি হচ্ছে, সেটা হলো প্রতি বছরই ডিসেম্বর জানুয়ারিতে এসে আমরা দেখি কিছু কিছু জায়গায় কিছু কিছু পকেটে এই ধরনের আন্দোলন শুরু হয়। এবং এই সময়টা বেসিক্যালি বায়ারদের সাথে আমাদের এক্সপোর্টারদের নেগোসিয়েশন টাইম বা শিডিউল থাকে। কারা এই জায়গাটাকে এক্সপ্লোর করে? ওনারা ষড়যন্ত্রের কথা বলে, সরকারও ষড়যন্ত্রের কথা বলে, উস্কানির কথা বলে। তাহলে এইটা আইডেন্টিফাই করা, চিহ্নিত করা কি খুব কঠিন হয়ে যাচ্ছে? যেমন এবার ভালো লেগেছে যেটা, যে সরকার খুব দ্রুত তার সাথে ব্যবস্থা নিয়েছে, ট্রাইপার্টেট মিটিং করেছে, সেখানে শ্রমিক নেতারাও সায় দিয়েছে যে তারা সমাধান করতে চায়। কিন্তু এই বেতন স্কেলটা তো ঘোষণাও করা হয়েছিল ট্রাইপার্টেট এগ্রিমেন্টের মাধ্যমে। তাহলে আজকে শ্রমিকদের প্রতিনিধিরা কেন তাদের প্রতিনিধিকে বোঝাতে পারলেন না? এইটা একটা কিন্তু বড় প্রশ্ন। এবং আমার মনে হয় যে এখানে নিউজের ব্যাপারেও আমি গণমাধ্যম কর্মী হিসেবে বলবো যে কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিকরাও, গণমাধ্যমও, আমি নিজের ঘাড়েই দায় নিচ্ছি, আমি হয়তো বিষয়টার ব্যাখ্যা ঠিকমতো করে উঠতে পারিনি। বিশেষ করে অনলাইন এবং টেলিভিশনে এই জায়গাগুলো কিন্তু শুধুমাত্র বিক্ষোভের কথা আসছে, আশ্বাসের কথা হচ্ছে সরকারের দিক থেকে, বিজেপির দিক থেকে। কিন্তু এটার যে একটা সত্যি সত্যি এক্সপ্লেনেশন প্রয়োজন, যে যাতে করে এটা ছড়িয়ে না পড়ে। এবং আপনি দেখবেন কোনো একটা ছোট গার্মেন্টস ফ্যাক্টরি থেকে স্টার্ট হয়েছে বাবলটা, পরে কিন্তু এগুলো সব কমপ্লায়েন্ট ফ্যাক্টরির দিকে চলে যায়। হ্যাঁ, যারা হয়তো সবকিছু মেনেই, না সবকিছু মেনে না। বাংলাদেশে এমন ফ্যাক্টরি আছে, নাসির ভাই আরো ভালো বলবেন, যারা ন্যূনতম মজুরি চেয়ে অনেক বেশি না। তাই তো ন্যূনতম মজুরি মানে তো এই কথা না যে এটাই দিতে হবে, তার চেয়ে বেশি। আমি ইশতিয়াক রেজা ভাইয়ের কথা প্রসঙ্গে আপনার কাছে যাচ্ছি। রনি ভাই যেটি বলছিলেন যে একটা ত্রিপক্ষীয় বৈঠক করেই তো এই ন্যূনতম মজুরিটা প্রজ্ঞাপন জারি হলো নভেম্বরের 25 তারিখ, তখন 8,000 টাকা ঘোষণা করা হয়। এই যে এখন যে ইস্যুগুলো আসছে, তখনই সেগুলো আপনারা অ্যাড্রেস করেন নাই কেন? বা তার পরপরই সেই জায়গাগুলো চিহ্নিত করে, বা তখনই কেন এটা তখনই আপনারা তুলেন নাই? ধন্যবাদ। আসলে আমি গত 2013 সালে ওয়েজ বোর্ডে ছিলাম। তখন 5,300 টাকা যে নির্ধারণ করা হলো, হ্যাঁ, তখন 14 সালে যেটাকে ডিক্লেয়ার করা হয়েছে। কিন্তু এখন যেটা নিয়ে আন্দোলন হচ্ছে,
এখানে কিন্তু মজুরি ভোট হচ্ছে সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়। এখানে মানে বিভিন্ন গ্রেডে সর্বনিম্ন মজুরি তার কত হবে, ন্যূনতম মজুরি এরকম দেওয়া যাবে না। তবে এখানে মানে সর্বনিম্ন যেটা একেবারেই যেটা ৮,০০০ টাকা, এইটা মানে যেটাই বলুক না বাস্তবতা নিরিখে, আমি তো দীর্ঘদিন এই সেক্টরের সাথে আছি, দেখছি, কিন্তু ৮,০০০ টাকাটা মানে একেবারেই নতুন যাদের জন্য মনে করছে অনেকেই যে তাদের এত টাকা হলো, আর যারা মিড মানে ওয়ার্কার লেভেলে তাদের একটা ভুল বোঝাবুঝির অবকাশ। একটা প্রথম দিকে কিন্তু কয়েকটি কারখানায়, যেটা মাঝারি ধরনের কারখানা। আপনি ভুল বোঝাবুঝি বললেন, ঠিক বোঝাবুঝিটা কি? মানে ঠিক বোঝাবুঝিটা হচ্ছে যে এইটাকে মানে এই যে ওয়েজের যে ডিক্লারেশন হয়েছে, এটা কিন্তু অনেক আগের থেকেই এদেরকে মানে বিষয়টা পরিষ্কার করে ধারণা দেওয়া উচিত ছিল। মিড লেভেল ম্যানেজমেন্ট যারা, তারা সেই বিষয়টাকে পরিষ্কার হয়তো বা অনেকে করতে পারেনি, অনেকে করেছে। আর ছোট মাঝারি কারখানাগুলোকে কিন্তু গ্রেড নিয়ে প্রথম দিকে তাদের একটা দ্বন্দ্ব ছিল যে কোন গ্রেডে কাকে দিব, কারণ আপনার ৩ নম্বর গ্রেডে হাই স্যালারি তাদের আছে। তো এখন তাকে যদি দক্ষ না, সে ভাবছে যে আমি ৩ নম্বর গ্রেডে আমি সিনিয়র, অনেকদিন কাজ করছি, কিন্তু তার দক্ষতা কিন্তু বৃদ্ধি হয় নাই। বাস্তবতা যেটা না হওয়ার কারণে তার ধরে নিচ্ছে আমি দক্ষতা, তার মধ্যে এক ধরনের পেনিং সৃষ্টি হয়েছে। কিন্তু যেটা হিসাব করে বেসিকের জায়গায় এবং প্রতি বছরে ৫% যে মজুরি বৃদ্ধির যে প্রবণতা রয়েছে, সেটা কিন্তু বৃদ্ধি করে বড় বড় কারখানাগুলো অ্যাডজাস্ট করে কিন্তু সমন্বয় করে সে বেতন পরিশোধ করেছে। করার পরে তাদের কোনো ঝামেলা নেই। কিন্তু ওই ছোট মাঝারি কারখানাগুলো যখন তারা সমস্যা সৃষ্টি হয়েছে, তখন তারাও মনে করতেছিল যে শেষ পর্যন্ত যে এখন যে অবস্থা, তার মধ্যে তাহলে আমরাও মনে বেশি পেতাম। এই যে একটা মানে ভুল ধারণা, এই ভুল মেসেজটা কোনো না কোনো অ্যাকশন, যে ইস্তাক ভাই যেটা বললো, আমি তো এটা ৯০ সালেও একবার গার্মেন্টসে বড় ধরনের একটা বিপর্যয় হয়েছিল ৯১ সালে, এবং এরশাদ সরকার পদত্যাগ করার পরে, তখন এই সমস্ত গার্মেন্টস হয়ে গেল। তখন আমরা বললাম যে এইটা আমরা তো এই আন্দোলনের সাথে, এবং ৬ সালেও একটা হয়েছিল বড় ধরনের একটা, সেখানেও। তো এইটা বারবার আসে, কিন্তু এইটার পিছনে কিন্তু একটা বিষয় আছে, যারা কারা মানে এই আসলে শ্রমিকদের আন্দোলন করবে, তাদের হচ্ছে ট্রেড ইউনিয়ন অধিকার নিয়ে, তাদের কালেক্টিভ বার্গেনিং এজেন্ট নিয়ে, তাদের ন্যায্য দাবি হচ্ছে এই বিষয়গুলো, তাদের সেখানে কথা বলার অধিকার, সেগুলো নিয়ে বড় আন্দোলন হতে পারে। কিন্তু এইটা হচ্ছে গ্রেড সমস্যা, এবং তাদের কোনো জায়গায় আমি যেটা দেখলাম হয়তো এই ৭-৮ টাকা কি 10 টাকা 15 টাকা এরকম একটা ডিফারেন্স আছে। এইগুলি হচ্ছে ২-১টা গ্রেডের ক্ষেত্রে, সেগুলি পরীক্ষা নিরীক্ষা করার জন্য মাননীয় শ্রমমন্ত্রী এই প্রসঙ্গে আসি, যেই সমস্যাগুলো আছে সেগুলো আপনারা কি চিহ্নিত করেছেন? আমি একটু, যদি আমাকে সময় দেন, আমি একটু আপনাকে বলি দ্রুত, যেটি শ্রমিকদের কাছ থেকে এসছে, আমার কাছে যেটি আছে লেখা। আগের মজুরি কাঠামোতে ৩ নম্বর গ্রেড বা সিনিয়র অপারেটর পদের মূল মজুরি ছিল ৪,০৭৫ টাকা। প্রতি বছর ৫% হারে ইনক্রিমেন্ট হওয়ায় গ্রেডটিতে কর্মরত পুরনো শ্রমিকদের মূল মজুরি বেড়ে চলতি বছর ৫,২০৪ টাকা হবে, যদি মিনিমামটাও পায়। হ্যাঁ, অথচ মূল মজুরির কথাই বলা হচ্ছে এখানে, বেসিক। অথচ নতুন কাঠামোতে এই গ্রেডের মূল মজুরি ধরা হয়েছে ৫,১৬০ টাকা, অর্থাৎ নতুন কাঠামোতে মজুরি কমে গেছে ৪৪ টাকা। এটা তাদের হিসাব, যেটা হ্যাঁ আমি বলছি এই ক্যালকুলেশনের মধ্যে বেসিকের মধ্যে প্রবলেম আছে। কিন্তু আমরা আমাদের সদস্য ফ্যাক্টরিগুলোকে বলেছি যে জায়গায় এই ধরনের প্রবলেম হবে সেটা অ্যাড্রেস করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য। যে কথাটা এটা কখন বলেছেন আপনারা? এই আন্দোলনের পরে নাকি আগে? তাহলে এই যে আবার পুরনো প্রশ্নটাতে এসে, এই যে আপনারা বলেছেন, এই মেসেজটা কেন ওদের কাছে যায়? গেছে, আপনার মেসেজও গেছে, কিন্তু আমি আপনাকে জিনিসটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে সিরাজুল ইসলাম রনি বলেছে যে এটা তাদের কাছে মেসেজ যায়নি। আমরা ন্যূনতম মজুরি যখন প্রজ্ঞাপন হলো আপনার নভেম্বর মাসে, এর পরবর্তীতে ফার্স্ট উইক অফ ডিসেম্বরে আমরা সবগুলো ফ্যাক্টরি মিড লেভেল ম্যানেজমেন্ট যারা এই কাজগুলি করে তাদেরকে নিয়ে ওরিয়েন্টেশন করেছি, ওয়ার্কশপ করেছি, তাদেরকে বুঝিয়ে দিয়েছি যদি কোনো জায়গায় প্রবলেম হয় কোনো গ্রেডের মধ্যে, সেটা যেন বাড়িয়ে দিয়ে অ্যাড্রেস করা হয়। আমরা বারবার এই জিনিসগুলো ওয়ার্কারদের মধ্যে ছড়ানোর চেষ্টা করেছি। বিষয়টা কোথায় হয়েছে, আপনার যখন নির্বাচনকে সামনে রেখে একটা অশুভ শক্তি এটাকে মাথায় রেখে এই পোশাক শিল্পকে টার্গেট করে কিন্তু এই কাজটা শুরু করেছিল ডিসেম্বরে। যখন কোনো পে স্লিপ দেওয়া হয় না, বেতনের ধারে কাছে যায় না, তখন থেকে গুজব ছড়ানো হয়েছে তোমাদের গ্রেড কমিয়ে দেওয়া হয়েছে, তোমাদের হেল্পারদের বাড়িয়ে দেওয়া হয়েছে, তোমরা যে এটা পাবো না, তোমাদের বেসিক কমিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের বিভিন্নভাবে গুজব সৃষ্টি করে একটা প্যানিক করা হয়েছে। সেই জায়গাটায় সোকল কিছু লেবার লিডার এবং এনজিও জড়িত হয়ে আপনার এই জিনিসটার মধ্যেই আমাদের সমস্যাটা সৃষ্টি হয়েছে। মানে আপনি বলছেন যে কিছু সমস্যা আছে কিন্তু সেটা সমাধান
সমাধানযোগ্য এবং আগেই সমাধান আমরা আগেই তো বলেছি, আমরা অ্যাড্রেস করেছি, আমরা বলেছি এরকম প্রবলেম যেখানেই হবে। কারণ হলো আমি আপনাকে একটু ক্লিয়ার করি, 2013 সালেই আপনার লেবার লতে ইনক্লুড হলো প্রতি বছর 5% বৃদ্ধি হবে। 2010 কিন্তু সেটা ছিল না। যার কারণে আপনার এটা প্রথমবার 2013 পরে 2018 তে ইমপ্লিমেন্ট হচ্ছে। আপনার এই 5% ইনক্রিমেন্ট করার পরে মিনিমাম ওয়েজটা আমরা নির্ধারণ করছি। এটা একটা টেকনিক্যাল বিষয়, যার কারণে আমরা আগে থেকেই বুঝতে পেরেছি। আমরা আমাদের ফ্যাক্টরি মিড লেভেল ম্যানেজমেন্ট যারা এইচআর দেখে তাদেরকে ডেকে এনে ওরিয়েন্টেশন করে প্রায় 1 সপ্তাহ ধরে কাজ করে এই জিনিসটা। আমরা আরো ছিল পোশাক শিল্প শ্রমিকদের মজুরি নিয়ে। ধরেন আমাদের দেশে একজন শ্রমিক যে মজুরি পায়, এটা যদি আমি আমাদের পাশের দেশগুলোর সঙ্গে কম্পেয়ার করি তাহলে তাদের স্ট্যান্ডার্ডটা কেমন, আমরা কেমন পাই ভারত, ইন্ডিয়া, শ্রীলঙ্কা বা ভিয়েতনাম? আসলে মানে সব তুলনায় আমি দেখেছি, এবং ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্ডিয়া তাদের চেয়ে এখানে মজুরি একটু কম এখনো আছে। কিন্তু সেটা বড় কথা হচ্ছে যে আমরা যখন দেখি যে ব্র্যান্ড বায়াররা কিন্তু আবার সিএম এর জায়গায় যে ওয়েজের যে ইটা আমরা বলছি, তোমরা ওয়েজকে আমরা ওয়েজ যদি আমরা চাই তোমরা তাদের প্রাইসটা বাড়াবে নাকি, তার প্রাইজের ব্যাপারে কিন্তু আমরা বায়ারদের সাথে কথা বলি, তারা বলে যে এটা পরে দেখা যাবে। কিন্তু এখন এই যে প্রাইস কিন্তু সত্যিকার অর্থে এই ওয়েজের পরে বাড়ে নাই, আমরা অনেক জায়গায় দেখেছি। দুই নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটা ভিয়েতনামের সাথে করলে মানে বেতন বাড়ানোর পরে বায়ারদের কাছ থেকে দাম বাড়ে, কিন্তু আমরা যেটা জানি যে বেতন বাড়ানোর কারণে মালিক পক্ষ কিছু কিছু সুবিধাও পেয়েছেন, এটাও ঠিক, মজুরি বৃদ্ধির কারণে, তাই তো? মানে কিছু সুবিধা পেয়েছেন, মানে আচ্ছা এটা আপনার কাছে আসবো যখন আমরা মানে এটা আমরা যখন বলি যে বায়ারদের, তখন মালিক পক্ষ থেকে প্রশ্ন বলে যে আমরা তো কোনো ধরনের ফ্যাসিলিটি পাইনি এবং বায়াররা প্রাইসও বাড়ায় নাই। আমার কথা হলো যে যেহেতু প্রাইসও বাড়ায় নাই, মানে তাহলে মালিক পক্ষ কীভাবে তারা এই বেতন দিবে, এইটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে ছোট মাঝারি কারখানাগুলো তারা মানে এই সর্বনিম্ন 6 নম্বর গেটে তারা মানে 3 নম্বর গেটের বেতন দিচ্ছে, কিন্তু শ্রমিক তাও কাজ করবে, কারণ সে জানে যে আমি অন্য জায়গায় এই এত দক্ষতা আমার নেই। আমি আজকে কথা বলছি একটা ফ্যাক্টরিতে, তো এইরকম অবস্থা। আবার বড় কারখানাগুলো যাদের দক্ষতা বেশি আছে তারা কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিয়ে, এবং এই যে প্রতি বছরে যে 5% বৃদ্ধি হয় সেটাকে অ্যাডজাস্ট করে নিয়ে তাদের বেতন দেখা যাচ্ছে বাড়ছে অনেক, তাদের মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু এখন আবার মানে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ওই যে ওরা নেমে গেছে, এখন হয়তো তারা ভাবতেছে যে আমরাও কি আমাদের হয়তো নামলে বাড়বো, এরকম এক ধরনের উস্কানিটা আছে, প্ররোচনা আছে। এই প্ররোচনাটা হচ্ছে, আমি মনে করি না যে এটা শ্রমিক আন্দোলনের, শ্রমিক নেতাদের অথবা শ্রমিক ট্রেড ইউনিয়নের যে নর্মস আছে, কনস্টিটিউশন আছে, সেখানে এইভাবে আন্দোলন করার কোনো নিয়ম নাই, সেটা বার্গেনিং করতে পারে। এখন ইতিমধ্যে কিন্তু আগে একসময় গার্মেন্টের এই ধরনের নিয়মকানুন ছিল না। এই বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরের থেকে, এবং প্রথমে আপনার এই 9,930 টাকা ছিল বেতন 1994 সালে, আমরা সেটা আন্দোলন করছি প্রায় 12 বছর পরে 2006 সালে সেটা বেতন আসলো 1662 টাকা 50 পয়সা। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে একসাথে মানে 3 বছরে মানে তখন সঙ্গে সঙ্গে আপনার 3,000 টাকা বেতন নির্ধারণ করলো। মানে এইভাবে ভুল বোঝাবুঝি আছে। কিন্তু এখন বিষয় হলো যে এইটাকে কেন্দ্র করে মানে কোনো ধরনের প্যানিক সৃষ্টি করার কিছু লোকও আছে ইতিমধ্যে, আমরা বলছি। কিন্তু দেখছি শ্রমিকরা বলতেছে, যখন আমরা কাজে গেছি লাঞ্চের সময়, আমি একটি কারখানায় নাম বলবো না, আশুলিয়াতে, সেখানে বেতন সমন্বয় করে তারা যখন বেতন পেয়েছে, ওখানে আমাদের কর্মীরা আছে, খুব খুশি, বলো যে না আমরা যা আশা করছিলাম ভালোই পেয়েছি, অসুবিধা হয় নাই। কিন্তু পরে 2 দিন পরে যখন লাঞ্চে তারা বের হয়ে গেছে, লাঞ্চের সময় চলে গেছে, আরেকটা কারখানার শ্রমিকে তাদের হামলা করার পরে তোরা কাজ করবি না, তোদের আরো বেতন বাড়বে। অবশ্যই এই জায়গায় শেখ রেজাবের কাছে আসে আপনি বলছিলেন যে এই জায়গাগুলো আইডেন্টিফাই করা কেন যাচ্ছে না, যদি কোনো ষড়যন্ত্র বা কোনো উস্কানি থেকে? আমি বলি কি যে প্রথম কথা হলো আমাদের এখানে যে ট্রেড ইউনিয়নটা আছে আমাদের এখানে, এই কথাগুলো আমাদেরকে দেশে বিদেশে নানা জায়গায় ফেস করতে হয় বিদেশিদের কাছ থেকে। প্রথম কথা হলো আমার এখানে ট্রেড ইউনিয়ন রাইটসের কথাটা বলা হচ্ছে, আমি এটা নিয়ে বলতে চাইবো না যে ট্রেড ইউনিয়ন রাইটস পাবে কি পাবে না, কিন্তু গার্মেন্টস সেক্টরে ট্রেড ইউনিয়ন আছে। কিন্তু আমাদের দীর্ঘ ঐতিহ্য আছে, কিন্তু ট্রেড ইউনিয়ন মিলিটেন্সির একটা দীর্ঘ ঐতিহ্য আছে। এই ট্রেড ইউনিয়ন মিলিটেন্সির কারণে আদমজি পাটকল বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের জুট মিলগুলো আজকে মুখ থুবড়ে পড়েছে, বস্ত্রকলগুলো দাঁড়াতে পারে নাই, বাংলাদেশের সেই অর্থে কোনো ম্যানুফ্যাকচারিং সেক্টর নাই। কিন্তু অনেক কারণের মধ্যে একটা কারণ ছিল এই জঙ্গি ট্রেড ইউনিয়ন রাজনীতি এবং দলীয় রাজনীতির লেজুর ভিত্তি।
আপনি আজকে একটা ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন অ্যালাউ করেন, কালকে সেখানে আওয়ামী লীগ বিএনপির 3টা কমিটি গঠিত হবে এবং একাধিক কমিটি গঠিত হয়ে শেষে আর কাজের কোনো পরিবেশ থাকবে না। এই বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে। চিপ লেবারের যে কথাটা বলা হয়, হ্যাঁ, বাংলাদেশে সস্তা শ্রম এখন পর্যন্ত অন্যান্য দেশের সাথে তুলনা করলে, যেটা আমি আগেও বলেছি যে আমাদের অন্যান্য খাতে ওয়েজেস কম, কিন্তু বাংলাদেশের গার্মেন্টস মালিকরা, আমার এখানে একজন গার্মেন্টস মালিক আছেন, গার্মেন্টস মালিকরা নানা ধরনের সরকারি সুবিধা পেয়ে থাকেন, ব্যাক টু ব্যাক এলসি, 3%, 2%, নানা ধরনের প্রণোদনা পেয়ে থাকেন। কিন্তু এটাও আবার ঠিক যে বাংলাদেশে তো ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক হাই, যেটা ভিয়েতনামে নিশ্চয়ই এত হাই না। বাংলাদেশে ব্যাংকের লোন সহজে পাওয়া যায় না। জমি একটা বড় কষ্টের জায়গা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে, যে পরিমাণ স্পেস অ্যাভেলেবিলিটি নেই, যেটা পাওয়া যাচ্ছে সেটার কস্ট আপনি আমেরিকার চাইতেও বেশি। বাংলাদেশের জমির মূল্য কিন্তু এখানে অনেক হাই। বাংলাদেশে কাস্টমস এবং অন্যান্য জায়গায়, আমি বলবো সরকারি জায়গাগুলোতে অ্যাক্সেস এবং সার্ভিস দুটোই বড় ধরনের প্রতিবন্ধকতা। আপনি ওই জায়গাগুলো যদি ইজি করতে পারেন, ডেফিনেটলি একটা জায়গা তৈরি করতে পারবেন। কিন্তু একটি গার্মেন্টসে দুপুর পর্যন্ত শ্রমিকরা কাজ করেছে, কাজ করে ফেরার সময়, লাঞ্চ করে ফেরার সময় তারা উস্কানির মুখে পড়ে কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে এসছে, ভাঙচুর করেছে, গাড়ি পুড়িয়ে দিয়েছে। আমরা দেখছি অনেক দিন থেকে একটা বড় বিদ্বেষপূর্ণ প্রচারণার শিকার কিন্তু আমাদের পোশাক খাত। ওনাদের দুর্বলতা আছে, আমি সে কথাটা বলবো। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের একটা টিম গিয়েছিলাম, নাসির ভাই আপনিও ছিলেন সেখানে। আমরা অবাক হয়েছি, আশুলিয়াতে তখন একটা মুভমেন্ট চলছিল, একজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছিল, আপনার মনে আছে? কিন্তু তিনি সাংবাদিকতা সংক্রান্ত কোনো কাজে কিন্তু গ্রেপ্তার হননি। তার একটি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার সাথে সেখানকার এসপির গোলযোগ, ওসির গোলযোগ, তার পরিপ্রেক্ষিতে একটা আইন শৃঙ্খলাজনিত কারণে তিনি গ্রেপ্তার হয়েছে। কিন্তু ওখানে কিন্তু খবর গেল যে বাংলাদেশের গার্মেন্টস আন্দোলনের মাঝে সাংবাদিক গ্রেপ্তার। আপনি চিন্তা করেন বিষয়টা। আমরা সেখানে উপস্থিত ছিলাম, আমরা পরিস্থিতি ব্যাখ্যা করেছি। 11 জনকে গ্রেফতার। একটা কথা বলেছিল ভাই, আপনি হয়তো ভুলে গেছেন, বলছিল যে ম্যাক্সিমাম লেভেল লিডার বিহাইন্ড দ্য বার। আচ্ছা, এই তথ্য তাদের কাছে। 11 জন গার্মেন্টস কর্মী নেতাকে তাৎক্ষণিক গ্রেফতার করে বিকালবেলা ছেড়ে দেওয়া হয়েছে। অবশ্য বলা হয়েছে যে সেখানে 600 নেতা বিহাইন্ড দ্য বার। এই প্রচারণাগুলো কারা করে? আপনার একটা ঘটনার কথা বলি, আমি তখন 71 টেলিভিশনে একদিন একটি ঘটনা আশুলিয়াতে ঘটে, একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা আমেরিকান একটা কাগজে নিউজটা পড়ি, আমেরিকান একটা ট্রেড ইউনিয়ন, আমাদের লোকাল প্রেসের আগে না, আমেরিকান একটা ট্রেড ইউনিয়ন ওয়েবসাইটে নিউজটা আমি দেখে আমার নিউজরুমকে অ্যালার্ট করি। আমি তোফায়েল আহমেদকে ফোন করেছি যে আপনারা কি এটা জানেন? বলে যে আমি তো এটা জানি না। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী জানে না, বাংলাদেশের গার্মেন্টস লিডাররা জানেন না, কিন্তু আমেরিকাতে খবর চলে গেছে। কারা এই কাজগুলো করে? এনজিও ভিত্তিক ট্রেড ইউনিয়ন, ভয়ঙ্কর এক জায়গা হয়ে দাঁড়িয়েছে। টোপা গার্মেন্টসের কথাই বলি, যেই ইন্টারভিউটা চলে গিয়েছিল ওয়েস্টার্ন কাগজে, আমরা অবাক হয়েছি যে একটা ছোট্ট ইনহাউস প্রবলেম, যেটা বিজিএমইকে ফোন করলে বিজিএমই নেতারা ছুটে এসে সমাধান করে ফেলতে পারেন, সেটার জন্য একটি বিদেশি কাগজে ইন্টারভিউ দেওয়া হয়েছে। কারা এই কাজগুলো করে? ওনারা তো অ্যাভেলেবল, হটলাইন আছে ওনাদের। হ্যাঁ, বিজিএমইর হটলাইন বোধহয় চালুই আছে। আচ্ছা, তো এখন এই জায়গাটা আমি বিজিএমইকে কিছুটা দোষ দিতে চাই, নাসির ভাই এখানে আছে। প্রথম কথা হলো, এই যে উস্কানিগুলো, ষড়যন্ত্র হয়তো আমি শব্দটা খারাপ লাগছে, কিন্তু এক ধরনের অতি ট্রেড ইউনিয়ন মিলিটেন্সি যেটা আছে, সেইটা সরকার, আপনারা জানেন কারা এটি করছে, তাদেরকে কেন বাগে আনা সম্ভব হচ্ছে না? অবশ্যই এই প্রশ্নের উত্তর আপনার কাছে চাবো। আমরা একটা বিরতিতে যাব, তার আগে যে কথা হচ্ছিল যে আমাদের কাছে যে তথ্য আছে যে গত সপ্তাহে পোশাক রপ্তানির উৎসে কর কমিয়ে 0.60% থেকে কমিয়ে 0.25% করা হয়েছিল। এটা কিন্তু এই ওয়েজ বাড়ানোর কারণে। আর তার আগে এটা ছিল 70%, তার আগের বছর, তার মানে 70 থেকে 25 হয়েছে। এটা কারেন্টলি 0.60 ছিল। না, 0.60 এর আগে লাস্ট ছিল 0.6। হ্যাঁ, সেটাই বলছি, মানে এক বছরের মধ্যে আসলে 1/3 ইজ অলমোস্ট। আচ্ছা, আমরা এটা কথা বলবো, আমরা ভিডিও কথা হচ্ছিল এই তৈরি পোশাক খাতকে প্রণোদনা দিতেই হবে, কারণ এটি গভর্নমেন্টের অন্যতম প্রায়োরিটি খাত। সেটার যে প্রণোদনাগুলো মালিক পক্ষকে দেওয়া হয় বা ব্যবসায়ীদেরকে দেওয়া হয়, তার কিছু অংশ কি শ্রমিকের প্রাপ্য না? মানে যে প্রণোদনা বলতে আপনি বোঝাতে চাচ্ছেন অনেক প্রণোদনা না, মানে একটা তালিকা আমার কাছে আছে, সেরকম প্রণোদনা আপনার কাছে আছে, আমার কাছে সব ডেটা আছে। আই ক্যান টেল ইউ এভরিথিং। আপনার 0.25% সরকার করেছে 0.60 থেকে 0.60 থেকে অ্যাডসোর্সে যে ট্যাক্সটা ছিল সেটা। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আপনার গত বছর আমাদের টোটাল এক্সপোর্ট ছিল কত? $36.66 বিলিয়ন।
এর মধ্যে $30.61 বিলিয়ন আসছে কোন সেক্টর থেকে? এই আরএমজি সেক্টর। হ্যাঁ অবশ্যই, এটা তো আমি লেট মি ফিনিশ। আপনার এখানে তারপরে হলো 40 লক্ষের উপর শ্রমিক কাজ করে, পরোক্ষভাবে কোটি কোটি লোক এটার উপর ডিপেন্ডেন্ট। আপনার নারীর ক্ষমতায়ন বলেন, দারিদ্রতা বিমোচন বলেন, জিডিপিতে কন্ট্রিবিউশন বলেন, সব ক্ষেত্রে ব্যাংক, ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্টেশন, পোর্ট, হোটেল, প্রত্যেক জায়গায় কিন্তু এটার কানেক্টিভিটি রয়েছে। সুতরাং এই ইন্ডাস্ট্রিটা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেই আপনার সরকার দৃষ্টি রাখার কারণে এটা করেছে। আপনার রানা প্লাজা পরবর্তী সময়ে 1250 মতো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে ক্ষুদ্র মাঝারি থেকে। এখন বড় চ্যালেঞ্জ হলো এই ন্যূনতম মজুরি বাস্তবায়ন করতে গিয়ে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। বলছেন যে প্রণোদনা দেওয়া হচ্ছে সেটা যথেষ্ট না এই ফ্যাক্টরি, ছোট ফ্যাক্টরিগুলো বা মাঝারি ফ্যাক্টরিগুলো। আপনার প্রণোদনা ছাড়াও এখানে 300টা মতো গ্রিন ফ্যাক্টরি আপনার আরো ইয়েতে রয়েছে, আসতেছে, প্রোডাকশনে রয়েছে, যেগুলি ইউএসজিবিসি সার্টিফাইড। এবং আমাদের এখানে আপনার এই যেসব গ্রেডের অনেকগুলো ফ্যাক্টরি আছে, এমন পর্যায়ে বেতন দেয় যেটা চিন্তা করা যায় না। শ্রমিকের ওয়েলফেয়ার থেকে শুরু করে তাদের প্রত্যেককে, তার মানে এরকম প্র্যাকটিস আমাদের দেশে আছে অলরেডি। সবচেয়ে বড় একটা জিনিস, তারা যদি সেটা করতে পারে অন্যদের জন্য, যারা ছোট এবং মাঝারি বলছেন তাদের জন্য এটা একটা প্রণোদনা হিসেবে কাজ করে কিনা, যে আমরাও সেই জায়গায় যেতে চাই? প্রণোদনা সবাই দিচ্ছে। আমি একটু শেষ করি সেটা। আমরা প্রতিটা এক্সপোর্ট থেকে 0.03% আপনার সেন্ট্রাল ফান্ড রয়েছে। এই সেন্ট্রাল ফান্ডে কিন্তু আমরা টাকাটা জমা হয়। গত বছরও 80 কোটি টাকা সেখানে জমা হয়েছে। সেখানে দুইটা পার্ট আছে। একটা পার্টে শ্রমিকদের কল্যাণের জন্য, অসুস্থতা, বাচ্চাদের শিক্ষা, এইসব কাজে কিন্তু এই টাকাটা ব্যয় হয়। আমরা চেষ্টা করছি, আমরা মনে করি যে আমাদের শ্রমিক যদি ভালো থাকবে, আমাদের এই পোশাক শিল্প ভালো থাকবে। যত বেশি তাদের কল্যাণে কাজ করতে পারবো, জীবনমান উন্নয়নের জন্য কাজ করতে পারবো। আমরা বিজিএমই থেকে 12টা হেলথ সেন্টার আমরা পরিচালনা করি, চট্টগ্রামে একটা হসপিটাল আমরা পরিচালনা করি, ঢাকায় একটা হসপিটাল আমরা এখন নির্মাণ করছি, আমরা স্কুল, তাদের সন্তানদের জন্য স্কুল পরিচালনা করি। আমরা অনেকগুলি কারিকুলাম পদক্ষেপ আরো শুনবো। রাজা ভাই, এই যে ন্যূনতম মজুরির কথা হচ্ছিল, ন্যূনতম মজুরির অর্থ তো এটা না যে এটাই দিতে হবে। ন্যূনতম মজুরির অর্থ হচ্ছে এর কম দেওয়া যাবে না, বেশি দিলে তো কোনো ক্ষতি নেই। এটা আমাদের সাংবাদিকদের বেলায় আছে যে দিস ইজ দ্য লোয়েস্ট, এর উপরে আপনি যা দিতে পারেন। পৃথিবীর নানা দেশে এটি আছে। আমার এখানে যে 8,000 টাকা নির্ধারিত হয়েছে, আগেই বলেছি যে শ্রমিক, মালিক এবং সরকার বসে এটা ঠিকঠাক করেছে এবং নানা ধরনের এক্সারসাইজ করে এই জায়গাটা আসছে। একটা পপুলার দাবি দেখবেন গত 7 মাস ধরে আসছে, 12,000 টাকা কোনো করা হলো না। ফেসবুক খুললে এটা দেখতে পাবেন। এক শ্রেণীর এনজিও কেন্দ্রিক ট্রেড ইউনিয়ন নেতা এটা বলছেন, এটা লেখাও হচ্ছে কিন্তু গণমাধ্যমগুলোতে। সর্বশেষ নির্বাচনের আগে ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারও কিন্তু এই কথা বলা হয়েছে যে 12,000 টাকা দেওয়া হবে। আমার প্রশ্ন, 12,000 কেন? আমি তো 20,000 টাকাও দিতে চাই, কিন্তু আপনি জিনিসটাকে কোন জায়গায় আসবেন, এক্সপ্লেনেশনটা কি, সেইটা আপনি কিসের ভিত্তিতে এই ক্যালকুলেশনটা করেছেন, তার একটা ইকোনমিক অ্যানালিসিস তো লাগবে। সেইটা কিন্তু কেউ ব্যাখ্যা করছে না। ফলে যেটা হয়েছে, একটা কনফিউশনের মধ্যে তৈরি হয়েছে। এইবারও আমরা দেখলাম যে রাস্তার মধ্যে যে আন্দোলনটা হয়েছে গত 7 তারিখে, যেদিন ক্যাবিনেটের ওথ ছিল, মন্ত্রিপরিষদ শপথ নেবে, সেদিন কিন্তু গন্ডগোলটা শুরু হয়েছে। সেখানেও কিন্তু দেখেছি যে কিছু কিছু শ্রমিক এবং কোনো কোনো শ্রমিক নেতা এটি বলার চেষ্টা করেছেন যে শ্রমিকদের বেতন 12,000 টাকা ন্যূনতম করা হোক। আপনার ফিক্সড হয়ে গেছে নভেম্বর মাসে, ডিসেম্বরের স্যালারি জানুয়ারিতে পাবেন 8,000 টাকা। এখন হঠাৎ করে এসে এই 12,000 টাকার একটা দাবি, একটা 12,000 টাকার দাবি, আমার কাছে মনে হয়েছে পুরো পরিস্থিতিটাকে একটা ঘোলাটে করার একটা চেষ্টা করা হয়েছে। আমি মনে করি গার্মেন্টস শ্রমিকরা আরও বেশি করে দেখ, কিন্তু সামনে তো বেশ কিছু চ্যালেঞ্জ আছে। রানা প্লাজা এবং তাজরিনের পরে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স যে চাপটি বাংলাদেশের উপরে তৈরি করেছে, যে রেমিডিয়েশনের যে প্রসেসটা দিয়ে যেতে হয়েছে, তাদের প্রত্যেকটা গার্মেন্টসকে এক্সট্রা ব্যয় করতে হয়েছে। অন্যদিকে বায়াররা কিন্তু কোনো প্রাইসের শেয়ারিংটা দেয় নাই আমাদেরকে, তারা কোনো প্রাইসে নেগোশিয়েট করেনি। দ্বিতীয় হলো যে এই মুহূর্তে অটোমেশনে যদি আপনি যেতে থাকেন, তাহলে আমি তো ভয় পাই যে কত শ্রমিক আসলে ছাঁটাই হতে শুরু করবে। কিন্তু ভালো দিকটা হলো কি, অটোমেশনে গেলে এটা তো বাস্তবতা, এটার কোনো মানে না, ভালো আছে। প্রাথমিক দিকে একটা শখ হবে, কিন্তু ভালোটা হলো অটোমেশনে গেলে তো আপনার এক্সপোর্ট বাড়বে ডেফিনেটলি, তাহলে অর্থনীতিতে ওয়েল জেনারেট করবে। ওয়েল জেনারেট করলে আমার নিশ্চয়ই ইকোনমিতে নানা ধরনের কাজের সুযোগ তৈরি হবে। প্লাস হলো যারা দক্ষ শ্রমিক, যারা টেকনিক্যাল নো-হাউটা জানে, যেটা আপনি আগে প্রশ্ন করেছিলেন, তাদের জন্য কিন্তু কাজের জায়গাটা তৈরি হবে না। আরেকটা কোথাও না একটা ধারণাগত ঘাটতি রয়েছে। যে ন্যূনতম বেতনটা দেওয়া হয় সেটা তো ন্যূনতম, বেশি দিলে কোথাও অসুবিধা নেই। বাংলাদেশে যেটি উনি বলছিলেন, প্রায় 7টি ওয়ার্ল্ড ক্লাস ফ্যাক্টরি রয়েছে, যেগুলি ম্যাচলেস বলা হয়। পৃথিবীর অন্য দেশে এরকম ফ্যাক্টরি নেই। আরও 300 সেরকম গ্রিন ফ্যাক্টরি আসছে। এরা সহ অনেকগুলো কমপ্লায়েন্ট ফ্যাক্টরি আছে, যারা কিন্তু
অনেক অনেক বেশি পরিমাণ দিচ্ছে, আমরা আবার সেটা বলছি না, কিন্তু যেটা বেশি দিচ্ছে। এবং যেই ফ্যাক্টরিটাকে কেন্দ্র করে সেদিন ঘটনাটা ঘটলো, আমি বলবো যে এখনো যেই জায়গাগুলিতে লুফুলস রয়ে গেছে, ঘাটতি রয়ে গেছে, সেই জায়গাগুলো অবশ্যই। আরেকটা বিষয় একটু আপনার কাছে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে, যেটা জানতে চাই সেটা হচ্ছে এই যে যেই সংকট আমরা দেখলাম, এটা যাই হোক, কারণ যাই হোক, এটি সমাধানের পথ কতদূর, আপনারা কতটুকু এগিয়েছেন, কত দ্রুত এই জায়গাটা শান্ত হবে বলে আশা করছেন? আমরা যেটা বলছিলাম, 7 তারিখে সরকার যখন মন্ত্রিপরিষদ শপথ নিল, 8 তারিখে কিন্তু মালিক, শ্রমিক, সরকার একসাথে আমরা বসার পরে একটা কমিটি হয়েছে। সেই কমিটির একটা মিটিং কিন্তু গতকালও ছিল। আগামী পরশুদিন রোববার একটা মিটিং হবে। আমরা আশা করছি যে সেই মিটিংয়ের মধ্যে যে জায়গাগুলোতে আপনার প্রবলেম আছে, আমরা মনে করি বিচার বিশ্লেষণ করে আমরা সেই জায়গাটা অ্যাড্রেস করে নিতে পারবো। আমরা প্রথম থেকেই বলে আসছি, যেহেতু 2013 থেকে নতুন যে শ্রম আইন হয়েছে, সেখানে দুটো বিষয় ইনক্লুড করা হয়েছে। একটা হলো প্রতিবার আপনি দেখবেন উৎসব ভাতা নিয়ে 2 ঈদে কিন্তু সমস্যা হতো, এটাকে ম্যান্ডেটরি করা হয়েছে, ওইটা শ্রম আইনে ঢুকানো হয়েছে। তারপরে 5% করে আপনার ইনক্রিমেন্ট প্রতি বছর এটা ম্যান্ডেটরি করা হয়েছে। এই ম্যান্ডেটরি করার কারণে এখানে কিছু জায়গায় একটু ডেভিয়েশন আসছে। আমরা এটা প্রথম থেকে বলে আসছি এবং আমরা অ্যাওয়ারনেস করার জন্য ওরিয়েন্টেশন করেছি, আমাদের মিড লেভেল ম্যানেজমেন্টকে নিয়ে আসছি এবং তাদেরকে বুঝিয়েও দিয়েছি। এবং পরবর্তীতে যখন এগুলো হচ্ছে, ফ্যাক্টরিকে বলছি যেখানে প্রয়োজন হয় সেখানে অ্যাড্রেস করে বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে এই শিল্পটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমি মনে করি সরকার যেহেতু শপথ নিয়েছে, সরকারের এই যে নতুন সরকারকে কিছুটা হলেও বেকায়দায় ফেলার জন্য এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। আমরা মনে করি আমাদের শ্রমিকরা অত্যন্ত ভালো, তারা কিন্তু এই শ্রমিকের কারণেই কিন্তু আজকে প্রায় $31 বিলিয়ন আমরা রপ্তানি করতে সক্ষম হয়েছি। আমরা আমাদের শ্রমিকদেরকে এই পরশুদিন যে মিটিংটা হবে সেটাতে যে প্রবলেমগুলো আছে অ্যাড্রেস করে যদি বলি, আমরা আশা করি পরশুদিনের মিটিংয়ে হয়তো একটা সমাধান আসবে। আচ্ছা, এই যে তথ্যগুলো শ্রমিকদের পর্যন্ত পৌঁছাচ্ছে না, একটা কোথাও একটা ঘাটতি হচ্ছে, এটা উদ্দেশ্যমূলক হোক বা এটা স্বাভাবিক প্রক্রিয়াই হোক, এটা তো শ্রমিক নেতা হিসেবে আপনাদেরও তো দায়িত্ব আছে শ্রমিকদের কাছে। আমরা আমাদের যে সমস্ত কারখানার আমাদের প্রতিনিধি যারা আছে, আমরা সেগুলিকে তাদেরকে অ্যাড্রেস করছি এবং বলছি, এবং এটাও বলা হয়েছে যে এইটার যদি কেউ কমও পেয়ে থাকে, চলতি মাসের বেতন যেটা গত মাসের বেতন কমও পেয়ে থাকে, যারা পরবর্তী ফেব্রুয়ারি মাসে সে অ্যাডজাস্ট করে তাকে দেওয়া হবে, এভাবে আমরা আশ্বস্ত করতে পেরেছি। কিন্তু তখন কিছু কিছু কারখানার মানে এই যে চলছে, কিন্তু আবার কেউ বলছে অমুক জায়গায় নেমে বসে তোমরা নেমে আসো, বিভিন্ন মোবাইলে মেসেজ দিচ্ছে, এরকম করছে। যে কথাটা ইস্তাক ভাই বললো, এটা কিন্তু দীর্ঘদিন ধরে, এটা এখন না, এইটা ইলেকশনের আগের থেকে তারা মানে এই কাজটা শুরু করেছিল। আমরা শ্রমিকদের আশ্বস্ত করেছি নির্বাচনের পরে যদি কোনো সমস্যা থাকে আলোচনা করে সমাধান করা হবে। কিন্তু এখন এই যে এই কথাগুলো কিন্তু দেশের বাইরে বিদেশিদের এবং ট্রেড ইউনিয়ন কিন্তু শুধু বাংলাদেশের অভ্যন্তরে দেশের প্রচলিত আইন অনুযায়ী কাজ করবে, কিন্তু বিদেশি ট্রেড ইউনিয়ন যারা বিদেশের সাথে ইনভলভমেন্ট আছে, যারা এনজিও ভিত্তিক সংগঠনগুলো প্রচুর, এবং এদের যে অর্গানাইজার, একটা অর্গানাইজারকে তারা 20,000 টাকা স্যালারি দেয়, এতে 30 থেকে 50 জন অর্গানাইজার থাকে, তারা এক একজন এত অ্যাওয়ার না, তারা ট্রেড ইউনিয়নের অ্যাক্টিভিটিস কীভাবে তারা মুভমেন্ট করবে, কীভাবে কথা বলবে, সেটা না বলে বিপরীত কথাবার্তা বলে উত্তেজিত করে। আর এই উত্তেজিতটা হলো যে আন্ডারস্ট্যান্ড দেখাতে পারলে তাদের ফান্ডটা আসবে যে বাংলাদেশের শ্রম অসন্তোষ হচ্ছে, সেখানে আরও কিছু কাজের দরকার আছে। এই বিষয়গুলোকেই মনে করেন যে অবশ্যই। অনেক ধন্যবাদ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকা। দেখা হবে আগামী শুক্রবার একই সময়ে। শুভরাত্রি।